আজ আমরা পদার্থের গঠন ও ধর্ম যে চ্যাপ্টার আছে তাদের সেই চ্যাপ্টারের লাস্ট যে আর্টিকেল আছে স্থিতিস্থাপকতা সেটা সম্পর্কে পড়ব। স্থিতিস্থাপকতা বিষয়টা কি সেটা হচ্ছে, দেখ আমি এখানে পয়েন্ট আকারে সেইগুলো সব পরপর লিখে দিয়েছি, যেগুলো তোদের হচ্ছে অ্যাকচুয়ালি পড়তে হবে বিশেষ করে। তার মধ্যে প্রথম পয়েন্টে আমি লিখেছি, দেখ স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যে কোনো বস্তু বা পদার্থ তাকে যদি আমি বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে তার আকৃতি বা আয়তনগত যদি কোনো পরিবর্তন ঘটাতে চাই, আর বলটা যখন আমি তারপরে তুলে নিচ্ছি, মানে ওপরে যখন বল দেওয়া বন্ধ করে দিচ্ছি, তখন যদি ওই বস্তুটা তার পূর্বের আকৃতি বা আয়তন ফিরে পায়, তাহলে সেই ধর্মটাকে ওই পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম বলা হয়। তারপরে তুই বাহ্যিকভাবে কোনো একটা বল প্রয়োগ করছিস ওর আকৃতি বা আয়তনগত কিছু পরিবর্তন করার জন্য, এবং বল প্রয়োগ করার জন্য হয়তো ওর আকৃতি বা আয়তনগত পরিবর্তন হচ্ছে, বা দুটোই একসাথে পরিবর্তন হতে পারে। এবার তুই বলটা যেই তুলে নিলি, তখন আকৃতি বা আয়তন বা উভয়ই যদি পরিবর্তনটা তোর যদি দেখা যায় যে না এখানে সেটা ফিরে পেয়েছে, মানে সে আবার পূর্বাবস্থায় ফিরে এসেছে, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে স্থিতিস্থাপকতা। এবার তুই বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করতে পারিস, বাহ্যিকভাবে তুই দ্বন্দ্ব প্রয়োগ করতে পারিস। এবার তোদের প্রশ্ন হচ্ছে দ্বন্দ্ব জিনিসটা কি? দ্বন্দ্ব মানে হচ্ছে, যেমন ধর জলের বোতলের আমরা ঢাকনা যখন খুলি, ঢাকনা খোলার সময় তোরা দেখবি তোর ঢাকনাটা তো ধরে আছিস, তুই বুড়ো আঙুল দিয়ে তোর গায়ের দিকে মানে নিচের দিকে একটা বল প্রয়োগ করছিস, তাহলে এই তর্জনী দিয়ে তুই উপর দিকে একটা বল প্রয়োগ করছিস, দুটো বল দেখ দুটো বিপরীত দিকে কিন্তু সমান বল দিচ্ছিস। বা সাইকেলের যখন তোরা চাবি দিয়ে তালা খুলিস, চাবিটাতে তোরা মোচড় দিচ্ছিস, এই যে মোচড় দিচ্ছিস দেখ দুই জায়গায় তোরা দুটো আঙুল দিয়ে বল প্রয়োগ করছিস সমান এবং বিপরীত। এরকম যদি কোথাও কোনো বল প্রয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা বলে থাকি দ্বন্দ্ব। আচ্ছা, এই যে স্থিতিস্থাপকতা আমরা তাহলে শিখলাম, এখানে এই স্থিতিস্থাপকতা সম্পর্কিত কতগুলো টার্ম তাদের শিখতে হবে। দেখ আমি বলেছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, যেটা কিনা বাস্তব ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়, এটা পুরোপুরি কাল্পনিক, তবুও কাজ অনেকটা কাছাকাছি হয়। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে হচ্ছে তুই বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করলি, প্রয়োগ করার পরে বস্তুটার যদি আকৃতি বা আয়তনগত ধর পরিবর্তন হলো, যেই বলটা তুই তুলে নিলি ও পুরোপুরি আবার আগের অবস্থায় ফিরে আসলো, কোনো রকম পরিবর্তন হলো না, মানে ওটার কোনো রকম চেঞ্জ হলো না, কোনো রকম বিকৃতি ঘটে গেল না, তাহলে সেই বস্তুটাকে তাহলে আমি বলবো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। সেকেন্ডলি আমি দেখ লিখেছি পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু মানে হচ্ছে এমন কোনো পদার্থ, এটাও আদর্শ ক্ষেত্র, ঠিক আছে, মানে এমন একটা কোনো পদার্থ যার উপরে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, করে ওর আকৃতি বা আয়তনগত পরিবর্তন করেছি। এইবার এই যে আমি আকৃতি বা আয়তনগত পরিবর্তন করলাম, যদি দেখা যায় যে যতটা পরিবর্তন হয়েছে, আমি বল তুলে নেওয়ার পরে ওই পরিবর্তন অবস্থায় যদি থেকে যায়, মানে পূর্বাবস্থায় যদি ফিরে আসতে না না পারে, মানে একটুও ফিরবে না, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু। সত্যি কথা বলতে এরকম পাওয়া যায় না, তবুও মাখন, চিজ বা তোরা বলতে পারিস কাদামাটি, ঠিক আছে, এইগুলোকে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু বলা যেতে পারে। এরপরে তোরা সবাই দেখ, আমি এখানে লিখেছি আংশিক স্থিতিস্থাপক বস্তু। আংশিক স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা আমাদের চারিপাশে যে সমস্ত স্থিতিস্থাপক বস্তুগুলো দেখি, এগুলো সবই হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। এগুলো সবই তো হচ্ছে তার উদাহরণ। তার মানে কি, তুই হচ্ছে বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করলি, ওর যদি আকৃতি বা মানে আয়তনগত পরিবর্তন করলি, করার পর তুই বলটা যদি তুলে নিলি, তাহলে ও হয়তো পূর্বের অবস্থায় কিছুটা ফিরে পেল, সম্পূর্ণ ফিরতে না পারুক কিছুটা ফিরে পেল, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে আংশিক স্থিতিস্থাপক বস্তু। এবং আমাদের চারিপাশে যা কিছু তোরা বস্তু দেখতে পাচ্ছিস সবই কিন্তু তাই। এরপরে দেখ আমি লিখেছি পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু মানে হচ্ছে যে বস্তুতে তুই বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করলি, করার পরে ওই বস্তুর যে কোনো দুটো বিন্দু ভরের মধ্যে কোনো রকম পরিবর্তন যদি না হয়। আমি তাহলে কি বলছি, একটা তুই বস্তু নিয়েছিস, সেই বস্তুটা তুই হচ্ছে যে কোনো তুই বল প্রয়োগ করছিস, ওর ভেতরে যে কোনো দুটো বিন্দু ভর তুই নে, মানে দুটো বিন্দুকে নে, সেই দুটো বিন্দু আগেও যা ছিল পরে বল প্রয়োগ করার পরে যদি একই থাকে, মানে কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি পূর্ণ দৃঢ় বস্তু। বুঝতে পারলাম? নেক্সট এরপরে দেখ আমি লিখেছি ভঙ্গুরতা, নমনীয়তা, প্রসার্যতা। তাহলে ভঙ্গুরতার বিষয়টা কি? যেমন ধর আমি বলতে পারি একটা শুকনো মাটির বল বা কাচ, এগুলোকে বলে ভঙ্গুর পদার্থ। তার মানে কি? তার মানে আমরা কিছুক্ষণ বাদে যে গ্রাফটা আমি এখানে এঁকেছি, সেই গ্রাফটাতে আমরা একটা ব্যাখ্যা করবো, তবু আমি বলছি যে একটা স্থিতিস্থাপক সীমা হয়, স্থিতিস্থাপক সীমা সেটা একটু পরে বলছি, যাই হোক স্থিতিস্থাপক সীমা পর্যন্ত তোর হচ্ছে ওটা,
কোনো পরিবর্তন হচ্ছে না, মানে তুই যতই বল প্রয়োগ করিস না ওর তেমন পরিবর্তন হবে না। স্থিতিস্থাপক সীমা তোর যখনই তোর পেরিয়ে গেল তারপরে ওটা ভেঙে গেল, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভঙ্গুর পদার্থ। তারপরে আমি লিখেছি নমনীয়তা। নমনীয়তা মানে হচ্ছে যেমন ধর সোনা, রূপো, ঠিক আছে, এদের ক্ষেত্রে আমরা কি হয়, তামা, এদের ক্ষেত্রে আমরা কি হয়, এদের ক্ষেত্রে আমরা যদি পিটিয়ে ধর আমি যদি কোনো ছিদ্র না করে আমি যদি তোর হচ্ছে এগুলোকে পিটিয়ে যদি সরু তার যদি তৈরি করতে চাই তাহলে সেটা কিন্তু হয়, মানে ওটা ভেঙে যাওয়ার আগের মুহূর্তে পর্যন্ত সরু, তুই অনেকটা সরু তুই তৈরি করতে পারছিস, মানে ওটা নমনীয় হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি নমনীয়তা। তারপরে দেখ আমি এখানে লিখেছি তোদের, দেখ প্রসার্যতা। প্রসার্যতা মানে কি, একটা তুই ছোট্ট সোনা বা তামার বা রূপো, সোনা রূপো এগুলো বেশি ভালো, প্লাটিনাম, এগুলো তুই হচ্ছে একটা স্যাম্পেল নে, তুই এবার সেটাকে পিটিয়ে তুই সেটা ক্ষেত্রফলটা বড় কর, মানে ওটাকে পাতলা তোর হচ্ছে একটা শিট টাইপের তৈরি কর, পেজের মতো তোর তৈরি কর, কিন্তু তুই দেখ ওটা ততটাই প্রসারিত হচ্ছে, কিন্তু কোনো রকমভাবে ওটা ভেঙে যাচ্ছে না বা গুঁড়ো হয়ে যাচ্ছে না, তাহলে সেই জন্য ওটাকে বলা হয় প্রসার্যতা। তাহলে এই যে টার্মগুলো আমি বললাম এইগুলো তোদের বইতে সব আছে, তোরা সব উদাহরণ সহযোগে একটা করে উদাহরণ বা দুটো করে উদাহরণ সহযোগে তোরা এগুলো পড়বি। নেক্সট, এখানে আমি লিখেছি দেখ স্থিতিস্থাপকতা যে যে বিষয়ের উপর নির্ভর করে। আমি তোদের এখানে 7খানা পয়েন্ট উল্লেখ করে দিয়েছি, তোরা তোদের বইতে সর্বসকলে 3টে বা 4টে পয়েন্ট পাবি। এই 7টা পয়েন্ট আমি একটা একটা করে আলোচনা করছি। দেখ উষ্ণতার প্রভাব, কোনো পদার্থের যদি আমি উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে ওই পদার্থের যে কোনো দুটো কণার মধ্যেকার দূরত্ব আস্তে আস্তে বাড়তে থাকে, মানে ওদের আকর্ষণ বলটা কমে যায়, অর্থাৎ ওদের স্থিতিস্থাপকতাটা হ্রাস পায়। তার মানে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে, আর উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বাড়ে, মনে থাকে যেন। সেকেন্ড পয়েন্ট আমি লিখেছি দেখ অপদ্রবের প্রভাব। অপদ্রব্য মানে হচ্ছে যদি কোনো পদার্থ বিশুদ্ধ হয় তাহলে তার যা স্থিতিস্থাপকতা হয়, যদি কোনো অপদ্রব্য মেশানো হয় তাহলে তার স্থিতিস্থাপকতা বাড়তেও পারে কমতে পারে অবস্থা বিশেষে। যেমন ধর সোনার মধ্যে যদি আমি পটাশিয়াম মেশাই তাহলে ওর স্থিতিস্থাপকতা বাড়ে। লোহার মধ্যে যদি আমি কার্বন মেশাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর স্থিতিস্থাপকতা বাড়ে। এবার ওটা অবস্থান বিশেষে কোনটা বাড়ছে বা কোনটা কমতে পারে, ঠিক আছে। তারপরে দেখ লিখেছি প্রযুক্ত বলের প্রভাব। প্রযুক্ত বলের প্রভাব মানে তুই ধর কোনো একটা পদার্থকে তুই যদি বল প্রয়োগ করিস, বারবার বল প্রয়োগ করছিস, বল প্রয়োগ করে তারপরে সেই বলটাও তুলে নিচ্ছিস, মানে ওর স্থিতিস্থাপকতা ধর্মের উপরে বারবার তোর হচ্ছে আঘাত আনছিস, মানে তুই যদি বল প্রয়োগ করছিস ও স্থিতিস্থাপকতা ধর্ম ওখানে দেখাচ্ছে, বল তুলে নিচ্ছিস আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, এরকম করতে যদি বারবার যদি করতে থাকিস তাহলে দেখা যায় কি ওর স্থিতিস্থাপকতা ধর্মটা আস্তে আস্তে কমে যায়। একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে তোরা বুঝতে পারবি। তোরা সবাই যে বাড়িতে যে প্যান্ট পরিস, আমরা যেটা বলে থাকি বারমুডা বা 3/4 বলে থাকি, এই প্যান্টগুলোর কোমর দিকে দেখবি একটা করে ইলাস্টিক থাকে, সেটাকে দেখবি আমরা যতদিন ব্যবহার করতে থাকি দেখবি আস্তে আস্তে ওটা কিন্তু লুজ হয়ে যায়, তার মানে ওই ইলাস্টিকটার স্থিতিস্থাপকতা তাহলে কী হচ্ছে, কমে যাচ্ছে। নেক্সট, উত্তাপন এবং শীতলকরণ। ধর কোনো পদার্থ, বিশেষ করে কঠিন পদার্থকে যদি আমরা খুব বড় মানে বেশি করে উত্তপ্ত করার পরে যদি এটাকে আমি আস্তে আস্তে ঠান্ডা হতে দিই তাহলে দেখা যায় কি ওই পদার্থটার অভ্যন্তরীণ যে গঠন সেটা একটা ক্লাসে রূপান্তরিত হয়, একটা বড় ক্লাসে রূপান্তরিত হয়। আর যদি এরকম একটা বড় ক্লাসে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে ওর কিন্তু স্থিতিস্থাপকতা হ্রাস পায়। যদি একটা বড় ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে যায়, ঠিক আছে। এরপর আমি লিখেছি দেখ আঘাত। তুই যদি একটা কোনো কঠিন বস্তুকে যদি আঘাত করিস বারবার করে তাহলে সেক্ষেত্রে কি হয়, ওর ভেতরকার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তো হচ্ছে আস্তে আস্তে ভাঙতে থাকে, ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো ক্লাসে রূপান্তরিত হয়। এই যখন যত বেশি ক্ষুদ্র ক্লাসে রূপান্তরিত হবে তাহলে দেখা যাচ্ছে কি আমি এটা গুঁড়ো করছি না, অভ্যন্তরীণ মানে আমি কী করছি আঘাত করছি করে ওই বস্তুটা কিন্তু একই রয়েছে কিন্তু অভ্যন্তরীণ যে গঠন সেটা ভেঙে গেছে, মানে ওখানে বড় ক্লাসগুলো ভেঙে ছোটো ছোটো ক্লাসে রূপান্তরিত হয়েছে। যদি এরকম কখনো কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্থিতিস্থাপকতা বাড়ে, ঠিক আছে। নেক্সট, এরপরে দেখ আমি লিখেছি পদার্থের অবস্থা। পদার্থের প্রকৃতি কীরকম, সেটা কঠিন পদার্থ নাকি তরল নাকি গ্যাসীয়, কী প্রকৃতির ও পদার্থ তার উপর ডিপেন্ড করে কিন্তু স্থিতিস্থাপকতা। মধ্য কথা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতা কিন্তু আমরা নর্মালি দেখি কঠিন পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ওর অবস্থাটা কি সেটা আমাদের দেখে নিতে হবে। লাস্ট অফ অল দেখে আমি লিখেছি পদার্থের উপাদান। এখানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা বিভিন্ন রকম হয়, সেই জন্য উপাদানের উপর নির্ভর করে কারো কোনো উপাদানের স্থিতিস্থাপকতা বেশি, কোনো উপাদানের স্থিতিস্থাপকতা কম, সেই জন্য তোর হচ্ছে তুই এটা বেশি বা কম সেটা তুই বলতে পারছিস না, কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তোর হচ্ছে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন রকম হয়। এরপরে আমি দেখতে তোর হচ্ছে পরের পয়েন্ট লিখেছি, এই যে আমি 7টা পয়েন্ট আলোচনা করলাম এটা তো স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমি আলোচনা করেছি। এরপরে দেখ আমি লিখেছি স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে
প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত থাকে, যতক্ষণ তুই বাহ্যিকভাবে বল প্রয়োগ করছিস ওই বস্তুটা তার পূর্বের অবস্থা ধরে রাখার চেষ্টা করে। বল তুই তুলে নে, ও পূর্বাবস্থায় ফিরে আসবে। কিন্তু সবসময় এটা হয় না। একটা সীমা অতিক্রম করার পরে দেখা যায় যে তুই বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করেছিস, বস্তুটা পুরোপুরি তার পূর্বাবস্থায় ফিরে আসতে পারলো না, তার কিছুটা পরিবর্তন হয়ে গেছে। এই যে সীমা পর্যন্ত তোর হচ্ছে বাহ্যিক বল তুই যতই প্রয়োগ করিস না কেন ও পূর্বাবস্থায় ফিরে আসতে পারে, সেই সীমাটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় পয়েন্ট, স্থিতিস্থাপক সীমাটা, এটা আমাদের কাজে লাগবে এবং এটা ইম্পর্টেন্ট একটা তোদের হচ্ছে টপিকও। দেখ আমি এরপর লিখছি পীড়ন। আমরা এইবার কতগুলো টার্ম শিখবো, যেমন ধর পীড়ন, বিকৃতি, এই টার্মগুলো সম্পর্কে আমরা অবহিত হব। এখানে আমরা স্থিতিস্থাপকতা করতে গেলে আমরা পীড়ন বা বিকৃতি এগুলো সম্পর্কে শিখব। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে কোনো একটা বস্তু বা পদার্থের উপরে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয়, বাহ্যিকভাবে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বাহ্যিক প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে বাহ্যিক প্রযুক্ত বলকে আমরা বলি পীড়ন। রিমেম্বার, এটা কিন্তু ক্যালকুলেশনের জন্য এইটা আমরা বলে থাকি। সত্যি কথা বলতে গেলে কোনো একটা বস্তুর উপরে যদি বাহ্যিকভাবে বল প্রযুক্ত হয় তাহলে সেই বস্তুটার ভেতরে অভ্যন্তরীণ ভেতরে একটা ঠিক বিপরীত একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। প্রতি একক ক্ষেত্রফলে এই যে প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে, যেটা কিনা বাহ্যিক বলের সমান হয় যতক্ষণ পর্যন্ত বস্তুটা পরিবর্তিত না হয়ে যাচ্ছে, মানে ওর আকৃতিগত চেঞ্জ না হচ্ছে, সেইটাকে আমরা বলে থাকি পীড়ন। মানে ভেতরকার যে অভ্যন্তরীণ বল প্রতি একক ক্ষেত্রফলে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি পীড়ন। কিন্তু পীড়ন এবার হচ্ছে কয়েকটা টাইপের হয়। দেখ আমি সেটা তোর হচ্ছে আগে টাইপটা পরে বলছি। পীড়নের একক তাহলে কি আমি তোদের বললাম, বল প্রতি একক ক্ষেত্রফল, মানে চাপের মতোই। ঠিক আছে, চাপ তোর হচ্ছে তোরা সেই যে তলের উপর লম্বায় প্রযুক্ত বলকে আমরা বলে থাকি চাপ, তাহলে পীড়নও কিন্তু মানে চাপও তাহলে কিন্তু একটা পীড়ন। ঠিক আছে, এবার পীড়নের যে একক, তাহলে চাপের এককে নিশ্চয়ই একই হবে। সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআইতে নিউটন পার মিটার স্কোয়ার। আর এর মাত্রা কি? মাত্রা তাহলে বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা হচ্ছে ml(t-2) বাই ক্ষেত্রফল হচ্ছে L2, মানে কত হচ্ছে ml-1 t-2। দেখ সেটা আমি লিখে দিচ্ছি ml-1 t-2। ক্লিয়ার? এইবার আমি এখানে পরপর তিনটে দেখ পীড়নের প্রকারভেদ করেছি। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন, একটা হচ্ছে আয়তন বিক্রি মানে আয়তনগত পীড়ন, আর আরেকটা হচ্ছে কৃন্তন পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কি? সাপোজ ধর আমি যদি এই পেনটা যদি পেনটা যদি বড় করা সম্ভব হতো, তাহলে আমি এই পেনটা ধর টেনে বড় করছি, তাহলে ওকে বড় করার জন্য তাহলে আমি এর উপরে যে বলটা প্রয়োগ করছি, মানে এইদিকে একটা বল প্রয়োগ করছি, আর তোরা এখানে পেনের দিকে একটা ক্ষেত্রফল তোরা দেখতে পাচ্ছিস, এই বল প্রতি একক ক্ষেত্রফলকে তাহলে আমি বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। মানে দৈর্ঘ্য বড় যেটা হচ্ছে সেটা এসে বলছি এটাকে অনুদৈর্ঘ্য পীড়ন। দেখ সেটা লেখা রয়েছে, বল আর এই ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করেছি। আয়তন পীড়ন কি? তোরা একটা ঘনক নে, লুডোর ছক্কা, তাহলে লুডোর ছক্কার কটা তল? 6টা তল। তাহলে এই 6খানা তলে প্রত্যেকটা তলে তুই লম্বভাবে আঙুল দিয়ে চাপ দে, কল্পনা কর যে তুই সবকটা তলে আঙুল দিয়ে চাপ দিতে পারছিস, তাহলে ওই লুডো ছক্কা তাহলে কী হবে? ও দেখ সাইজ ছোটো হয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি এটা স্পঞ্জে ঢুকে তাহলে সেটা তো সাইজ ছোটো হবেই। তাহলে এটাকে তাহলে আমি তখন কী বলবো? এটাকে তখন আমি বলবো হচ্ছে আয়তন পীড়ন। মানে প্রত্যেকটা তলের উপরে আমি যে বলটা প্রয়োগ করছি লম্বভাবে, মানে এটা অ্যাকচুয়ালি চাপ এখানে, তাহলে যে বলটা প্রয়োগ করছি সেটাকে তাহলে আমি বলছি এখানে আয়তন পীড়ন, বল প্রতি একক ক্ষেত্রফল। এরপরে দেখ কৃন্তন পীড়ন। কৃন্তন পীড়ন কি? ধর সাপোজ আমি যদি একটা বই নিই, এরকম ধর আমি একটা বই নিয়েছি, সেই বইয়ের উপরে যদি আমি তেরছে পাই, মানে এই তলের উপরে যদি একটা বল প্রয়োগ করি, তাহলে বইটা তাহলে যে শেপ চেঞ্জ হয়ে যায় শুধুমাত্র। তাহলে সেক্ষেত্রে এই যে ক্ষেত্রফল তোরা দেখতে পাচ্ছি আর উপরে যে বলটা প্রয়োগ করছি এটাকে বলা হয় কৃন্তন পীড়ন। ঠিক আছে, তাহলে আমরা দেখ এরকমভাবে তাহলে শিখলাম অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং কৃন্তন পীড়ন। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা টার্ম শিখব বিকৃতি। বিকৃতি মানে কি? তার কতটা পরিবর্তন হওয়া। মানে শুরুতে তার যে দৈর্ঘ্য, আকৃতি বা আয়তন ছিল, আর পরিবর্তন হওয়ার পরে মানে কতটা পরিবর্তন হয়েছে। ধর আমি বলছি সাপোজ যে একটা তার, সেই তারের দৈর্ঘ্য 1 মিটার, আর ওটাকে আমি টেনে বড় করেছি, বড় করার পরে ওর দৈর্ঘ্য হয়েছে 1.1 মিটার। তাহলে এখানে পরিবর্তন কতটা হয়েছে? 0.1 মিটার। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে 0.1 মিটার বাই ওর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার, 0.1/1, এই অনুপাতটাকে আমি বলবো হচ্ছে বিকৃতি। দেখ সেটা আমি লিখেছি, বিকৃতি মানে হচ্ছে আয়তন, দৈর্ঘ্য বা আকৃতির পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, দৈর্ঘ্য বা আকৃতি। দেখ এই পরিমাণ ডিফিনিশন তোকে লিখে দিয়েছি এখানে। দেখ আমি সেই জন্য এবার এই বিকৃতিটা তাহলে হচ্ছে দেখ আমরা কতগুলো টাইপ শিখবো: অনুদৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি।
দেখ অনুদৈর্ঘ্য বিকৃতি আমি কি শিখেছি, ধর আমার একটা দৈর্ঘ্য, আমি এখানে একটা চোঙ নিয়েছি, সেই চোঙটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে আমার এল, আর ওটা দৈর্ঘ্য বেড়ে কত হলো এল প্লাস স্মল এল, মানে ক্যাপিটাল প্লাস স্মল এল। তাহলে এখানে দৈর্ঘ্য পরিবর্তন কতটা হয়েছে, দেখ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে স্মল এল, আর ওর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল ক্যাপিটাল এল। তাহলে এখানে তাহলে হচ্ছে আমার বিকৃতি কত হবে স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখ আয়তন বিকৃতি আমি এরপর লিখেছি। আয়তন বিকৃতি মানে কি, ধর এটা একটা ঘনক নিয়েছি, সেই ঘনকটার প্রাথমিক আয়তন আমি ধরেছি ক্যাপিটাল ভি। এবার চারিদিক দিয়ে চাপ প্রয়োগ করার মতো এই আগের মতো চাপ প্রয়োগ করেছি, করতে দেখলাম মানে ধর যদি এটা স্পঞ্জের টুকরো মানে স্পঞ্জের ঘনক হয়, তাহলে কল্পনা করে এইভাবে, তাহলে যখনই চাপ প্রয়োগ করছি তাহলে নিশ্চয়ই আয়তন কমে যাচ্ছে, আয়তন কমে কতটা হয়েছে ভি মাইনাস ডেল্টা ভি। তাহলে এখানে পরিবর্তন কত হলো ডেল্টা ভি পরিমাণ হয়েছে, অ্যাকচুয়ালি মাইনাস ডেল্টা ভি হয় এখানে, সেই জন্য আমি এখানে দেখ বিকৃতি লিখেছি মাইনাস ডেল্টা ভি বাই ভি। কী করে এটা আসলো, অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান করতে হয়, অন্তিম মান কত ভি মাইনাস ডেল্টা ভি বিয়োগ প্রাথমিক মান কত ভি, তাহলে ভি ভি কেটে গেল, তাহলে মাইনাস ডেল্টা ভি পড়ে থাকছে, সেই জন্য তো হচ্ছে এখানে বিকৃতি আমি পেয়ে গেলাম। নেক্সট ক্লিনটন বিকৃতি। ক্লিনটন বিকৃতি কি, তাহলে তো এইমাত্র শেখালাম যে আমি যদি একটা বই নিই, এরকমভাবে যদি একটা বই নিই, সেই বইয়ের তলের উপর তাহলে বল প্রয়োগ করছি, তাহলে এটার শেপ তাহলে কী হয়ে যায়, এটা শেপ দেখ কীভাবে তাহলে চেঞ্জ হয়ে যায়, আগে তো এরকম একটা আয়তাকার থাকে, তারপরে এরকম একটা প্যারাবোগ্রাম হয়ে যায়, মানে একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে এখানে তোর একটা কোণ তৈরি হচ্ছে থিটা কোণ, এই থিটা কোণটা দেখা যায় কি স্মল এল বাই ক্যাপিটাল এটা অনুপাতের সমান, তাহলে এইটাকে তখন বলা হচ্ছে ক্লিনটন বিকৃতি। বুঝতে পারলাম, তাহলে আমরা 3 রকমের বিকৃতি শিখে গেছি। এরপরে তোরা সবাই দেখবি একটা তোদের সূত্র আছে হুকের সূত্র। রবার্ট হুক তোর যে সূত্র প্রবর্তন করেন, তিনি যেটা বলেছিলেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। আর আমরা যদি আমি এখানে ছবিটা আমি আঁকিনি, যদি আমরা এই হুকের সূত্রের লেখচিত্র আঁকি তাহলে তোরা সবাই কি পাবি, তখন তোরা সেক্ষেত্রে একটা লেখচিত্র পাবি এরকমভাবে, মূল বিন্দুগামী সরল রেখা, এই দিক বরাবর তুই রাখছিস ধর বিকৃতি, এই দিকে তুই রাখছিস পীড়ন, ঠিক আছে। তাহলে মূল বিন্দুগামী এবারটা তোরা সরলরেখা পাবি। বুঝতে পারলাম, তাহলে দেখ সেটাই আমি বলছি, তাহলে হুকের সূত্র তারা কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এইবার তাহলে তোদের কাছে প্রশ্ন রাখতে পারে স্যার পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাহলে যদি আমি সমীকরণ লিখি পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাহলে ওই সমানুপাতিক চিহ্ন যদি তুলে আমি যেটা সমান চিহ্ন নিয়ে আসি তাহলে একটা ধ্রুবক আনতে হয়, তাহলে সেই ধ্রুবকটাকে তাহলে কি বলা হয়, এখানে বলা হয় স্থিতিস্থাপক ধ্রুবক। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান হচ্ছে একটা কি একটা স্থিতিস্থাপক ধ্রুবক হয়। দেখ সেটা আমি লিখেছি পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক, ওটাকে তাহলে কি বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক বলা হয়। এইবার এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। যদি তোর হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে ইয়ং গুণাঙ্ক, মানে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে তোর হচ্ছে ইয়ং গুণাঙ্ক, যদি আয়তনের ক্ষেত্রে তাহলে হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, যদি তোর হচ্ছে দেখা যায় যে এরকম তোর হচ্ছে আকৃতি শুধু চেঞ্জ হচ্ছে, কোনো বইয়ের আকৃতি যেমন চেঞ্জ আমি বললাম, তাহলে সেটাকে বলছে ক্লিনটন বিকৃতি গুণাঙ্ক। তারপরে দেখ আমি যদি মোচড় দিই, মানে ধর তোর হচ্ছে পিনটায় ধর বা তোরা হচ্ছে গামছায় তোরা দেখবি শোকানোর সময় মোচড় দিয়ে তোরা শোকাস, তাহলে আমি যদি মোচড় দিই তাহলে মোচড় দেওয়ার ক্ষেত্রে তাহলে যে চেঞ্জ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আসবে দৃঢ়তা গুণাঙ্ক, এরকম বিভিন্ন আসে। এর মধ্যে তোরা শুধুমাত্র ইয়ং গুণাঙ্ক তোদের সিলেবাসে আছে, তোরা ইয়ং গুণাঙ্কটা সবাই পড়বি। দেখ আমি সেজন্য লিখেছি ইয়ং গুণাঙ্ককে ক্যাপিটাল ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ক্যাপিটাল ওয়াই সমান অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। আমরা এতক্ষণ শিখে গেছি অনুদৈর্ঘ্য পীড়ন শিখে গেছি, আমি অনুদৈর্ঘ্য বিকৃতি শিখে গেছি, তাহলে এই দুটোর অনুপাতকে তাহলে বলা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। এই ইয়ং গুণাঙ্কে তাহলে একক কি হবে, তোরা এইমাত্র শিখলি পীড়নের একক আছে, কিন্তু বিকৃতি তো দুটো দৈর্ঘ্যের অনুপাত মাত্র বা দুটো আয়তনের অনুপাত, তাহলে সেক্ষেত্রে তোর হচ্ছে বিকৃতির অ্যাকচুয়ালি কোনো একক হয় না। তাহলে পীড়ন আমি শিখলাম কি ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এবার উপরে অনুদৈর্ঘ্য পীড়নের একক আছে কিন্তু নিচে অনুদৈর্ঘ্য বিকৃতির কোনো একক নেই, তাহলে ইয়ং গুণাঙ্কের একক তাহলে নিশ্চয়ই অনুদৈর্ঘ্য পীড়নের এককই হবে, মানে পীড়নের একক যা তাহলে ইয়ং গুণাঙ্কের একক তাই, পীড়নের মাত্রা যা ইয়ং গুণাঙ্কের মাত্রা তাহলে তাই হবে। দেখ আমি সেটাই করেছি, তাহলে ইয়ং এর একক সিরিজ পদ্ধতি রাইন পার সেন্টিমিটার, এসএফ নিউটন পার মিটার স্কয়ার, আর মাত্রা হচ্ছে ml-1 t-2। দেখ একই আমি যা লিখেছি এখানে তাহলে যাই লিখেছিলাম এখানে সেটাই লিখলাম। এবার সমীকরণ আকারে যদি আমি লিখি তাহলে সমীকরণ তাহলে হচ্ছে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান তাহলে কি পীড়ন বাই বিকৃতি, পীড়ন মানে তোরা সবাই কি জিনিস বল বাই ক্ষেত্রফল সেটা লিখেছি, আর বিকৃতি মানে কি পরিবর্তিত দৈর্ঘ্য বাই প্রাথমিক দৈর্ঘ্য স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার এখানে বলটা তাহলে তোর কী হতে পারে, ধর আমি যদি এখানে ভার ধরি mg, তাহলে বলের মান এফ এর মান লিখেছি আমি mg বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখ আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কেমন দেখতে হচ্ছে mgl মানে mg ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। এটাকে তুই যদি সমাধান করিস মানে এটাকে যদি তোর হচ্ছে বিভিন্ন অঙ্ক করতে হবে, মানে এই সমীকরণ উপর বেস করতে হচ্ছে অঙ্ক করতে হয়। এরপরে আমি তোদের এখানে যেটা করেছি পীড়ন ভার্সেস বিকৃতি একটা লেখচিত্র আমি অঙ্কন করেছি, যেটা থেকে তোর হচ্ছে এই যে এখানে আমি বলেছিলাম ভঙ্গুরতা প্রসার্যতা নমনীয়তা ওটা ভালোভাবে ব্যাখ্যা করা যায়।
এই লেখচিত্রে তোরা সবাই আমাদের এখানে এক্স অক্ষ বরাবর রয়েছে বিকৃতি আর ওয়াই অক্ষ বরাবর রয়েছে পীড়ন। এক্স অক্ষ বরাবর রয়েছে বিকৃতি, ওয়াই অক্ষ বরাবর রয়েছে পীড়ন। এইবার এই লেখচিত্রের তোরা সবাই দেখ, ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা আমি পেয়েছি। তাহলে এই ও থেকে এ পর্যন্ত, এই এ পর্যন্ত যে দূরত্ব আমি পাচ্ছি এইটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, মানে এ বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এর মধ্যে দেখ ও থেকে এ পর্যন্ত একটা সরলরেখা পাচ্ছি, তোদের কিছুক্ষণ আগে আমি নিচে যে ছবিটা এঁকেছিলাম, ঠিক আছে? মানে তুই যত পীড়ন দিবি বিকৃতিও হবে, পীড়ন তুলে নিবি বিকৃতি নীল হয়ে গেল, মানে বস্তুটা পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে এইটাকে তাহলে আমি বলছি কি, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা, এর মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। তারপরে যদি স্থিতিস্থাপক সীমার বেশি যদি আমি পীড়ন প্রয়োগ করি তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে বস্তুটা এ থেকে বিতে চলে যাচ্ছে, বি বিন্দুতে চলে যাচ্ছে। তার মানে কি, তখন অল্প পীড়ন প্রয়োগ করেই তোর বেশি বিকৃতি হয়ে যাচ্ছে। আর বি বিন্দুতে চলে যাওয়া মানে কি, তখন বস্তুটাকে যদি আমি পীড়ন তুলে নিই তাহলে বস্তুটা আর ওতে ফিরে আসে না, বস্তুটা ও প্রাইমে ফিরে আসে। ও প্রাইম বা ও ড্যাশ, এই যে তুমি দেখতে হচ্ছে ও থেকে ও প্রাইম এই দূরত্বটা, এটা কোন দিক বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর কি রয়েছে? বিকৃতি রয়েছে। তার মানে এইটা হচ্ছে পার্মানেন্ট একটা বিকৃতি হয়ে যায়, মানে পার্মানেন্ট একটা ডিফর্মেশন হয়ে যাচ্ছে। এখানে বি বিন্দুটাকে সেজন্য বলা হয় নতিবিন্দু বা ইল্ড পয়েন্ট, নতিবিন্দু বা ইল্ড পয়েন্ট বলা হয়, ঠিক আছে? বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, বি থেকে সি, এইটাকে আমি বলে থাকি নমনীয়তা। মানে এখানে ইলাস্টিক এবং প্লাস্টিক নেচার দেখা যায়। দেখবি তোরা কোনো প্লাস্টিককে তোরা যদি ধরিস, সেই প্লাস্টিকের মানে বাড়িতে দেখবি যখন বাবা অথবা মা কোনো প্লাস্টিকে বা পলিথিনে করে তোর হচ্ছে যদি ফুল টুল বা কিছু কিনে নিয়ে আসেন, তখন এই প্লাস্টিক তুই টান টান করে ধরবি, ধরে নিয়ে ওপরে বুড়ো আঙুলতে একটা চাপ দিবি, চাপ দিয়ে বুড়ো আঙুল তুলে নে, দেখ ওখানে একটা গর্ত টাইপের হয়ে থাকবে। কিন্তু তুই হচ্ছে একটা বেলুন কেনে, সেই বেলুনটাকে তুই টান টান করে ধরে বুড়ো আঙুলতে চাপ দিয়ে তুই তুলে নে, দেখবি তোর হচ্ছে আঙুলের ছাপা তো ওখানে থাকবে না। তার মানে কি, বেলুনটার মধ্যে তাহলে হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি, আর ওই যে প্লাস্টিকটা ওটার মধ্যে নমনীয়তা বেশি, মানে হচ্ছে ওর ইলাস্টিক প্রপার্টি, মানে স্থিতিস্থাপক ধর্ম নেই, ওর প্লাস্টিক প্রপার্টি আছে। তার মানে বি থেকে সি পর্যন্ত, তাহলে এটাকে বলা হচ্ছে নমনীয় অংশ, মানে এখানে ইলাস্টিক প্লাস প্লাস্টিক দুটোই প্রপার্টি দেখা যাচ্ছে। সি থেকে ডি হচ্ছে প্রসার্যতা, মানে এখানে পুরোটাই প্লাস্টিক প্রপার্টি, ঠিক আছে? তারপরেও যদি আমি আরও বল প্রয়োগ করি, মানে পীড়ন দিই, তাহলে সেক্ষেত্রে ভাঙন বিন্দু, মানে তারপরে সেটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়। তাহলে ডিটাকে তাহলে আমরা কি বলছি? অসহ বা ভাঙন বিন্দু। এইবার কাচের ক্ষেত্রে তাহলে কি হয়? কাচের ক্ষেত্রে এই ডি বিন্দু এ বিন্দু ঠিক একই সাথে হয়, মানে তখন গ্রাফের আমি বাকি অংশটা পাবো না। মানে কাচের ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে কাচটা কাচই থাকছে, কিন্তু যেই স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যাচ্ছে কাচটা ভেঙে যাচ্ছে, মানে ব্রেকিং পয়েন্ট তাহলে চলে আসলো। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার সবার শেষে আজকে তোদের যে লাস্ট টপিক সেটা হচ্ছে, দেখ আমি এখানে লিখেছি, এটা হচ্ছে একটা স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয়। সেটা জিনিসটা কি? আমি ধর একটা স্প্রিং নিয়েছি, সেই স্প্রিংটা প্রাথমিক দৈর্ঘ্য ধর স্মল এল। আমি এবার এই স্প্রিংয়ের এই নিচের প্রান্তে একটা ওজনকে ঝুলিয়ে দিয়েছি, তাহলে ঝোলানোর জন্য তাহলে দেখলাম ও দৈর্ঘ্য বেড়ে আরও এক্স পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল, মানে এল প্লাস এক্স হয়ে গেল। তাহলে বেড়েছে কতটা? এক্স পরিমাণ দৈর্ঘ্য বেড়েছে। তাহলে এই যে তোর হচ্ছে এই যে দৈর্ঘ্যটা বেড়েছে এক্সটা, এটা দেখ এই যে তুই এখানে যে ওজনটা ঝুলিয়েছিস তার উপর নির্ভরশীল। তুই যদি এখানে বেশি ওজন ঝুলাস তাহলে দেখ আরও বেশি বাড়বে, মানে স্প্রিংটা আরও বেশি লম্বা হবে। তুই যদি আরও বেশি ওজন ঝুলাস আরও বেশি প্রসারিত হবে। তারপরে তুই বলতে পারছিস যে স্যার এখানে যে স্প্রিংটা দৈর্ঘ্য বাড়ছে, যতটা পরিমাণ বাড়ছে সেটা হচ্ছে কিন্তু স্যার ওর প্রাথমিক, মানে ওর উপরে যে বলটা প্রয়োগ করছি আমি সেই বলের সাথে সমানুপাতিক। তাহলে আমি এখানে বলতে পারি এফ সমানুপাতিক এক্স। আর এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি যদি একটা ধ্রুবক নিয়ে আসি, তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসলাম কে, তাহলে আমি এখানে বলতে পারি এফ সমান কে এক্স। এই যে কে, কে মানে এটাকে এখানে বলা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এই যে কে সেটাকে বলা হয় বল ধ্রুবক। আর এই বল ধ্রুবক মানে কি? এফ বাই এক্স, মানে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, ঠিক আছে? কারণ কি, এখানে তুই বাহ্যিকভাবে তুই বল প্রয়োগ করছিস, তো স্প্রিংটা তাহলে কি চাইছে? স্প্রিং কি চাইবে যে ওর সাথে ও প্রসারিত হয়ে যাক? না, স্প্রিংও কিন্তু ওই যে বলটা প্রযুক্ত হচ্ছে তার মানে বিরুদ্ধচারণ করছে, মানে ওর ভেতরে তাহলে হচ্ছে ওই একই সমান একটা বল প্রযুক্ত মানে তৈরি ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে। ও কিন্তু চাইছে যাতে ও প্রসারিত না হয়, ঠিক আছে? এইবার তাহলে দেখ তো এখানে আমি কে, মানে যেটা আমি বলছি বল ধ্রুবক, এর একক কি হবে? আমরা বল ধ্রুবক কে সমান শিখলাম এফ বাই এক্স। তার মানে এফ এর একক হচ্ছে ডাইন আর এক্স এর একক হচ্ছে সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। এস এতে কী হবে? নিউটন পার মিটার। মাত্রা কি হবে? তাহলে আমরা মাত্রা জানি বলের মাত্রা এম এল টি মাইনাস টু, আর তোদের হচ্ছে দেখ দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এম টি মাইনাস টু। অবাক করা বিষয়, তোরা দেখ যখন আমি তোদেরকে পৃষ্ঠটান পড়িয়েছিলাম সেক্ষেত্রে পৃষ্ঠটানের মাত্রা পেয়েছিলি এম টি মাইনাস টু। তারপরে তোদের প্রশ্ন দিতে পারে যে পৃষ্ঠটানের সাথে একই মাত্রা
যুক্ত আইটি রাশির নাম বলো, সেটা তাহলে বল ধ্রুবক হবে। বুঝতে পারলাম? তোদের আজকে এইটুকু করলাম, তোদের হিসাব মতো এই চ্যাপ্টার শেষ। হ্যাভ এ নাইস ডে।